আচ্ছা, এই ঘটনা ঘটে গেছে, অথচ আমি জানতেই পারলাম না। রাহার এহেন কথায় নাজরাত আর রাত দুজনে দুই দিকে ছিটকে দাঁড়ায়। রাহা জানে তাদের সম্পর্কটা এখনও জোড়া লাগেনি, তবে লাগার পথে তাই জানত। তাই রুমে ঢোকার আগে নক করার প্রয়োজন মনে করেনি। অথচ তাদের সম্পর্ক আল্লাহর রহমতে জোড়া লেগে আছে, যা দেখে উপরোক্ত কথাটা বলে রাহা। বোনের অসময়ে আগমনে ভ্যাবাচাকা খেয়ে গেল রাত। লজ্জা পাওয়ার ভঙ্গিতে মাথা চুলকে বলল, আমি নামাজে গেলাম। তারপর তাড়াহুড়ো করে যেতে নিলে নাজরাত বলল, এই টুপিটা তো নিয়ে যান। তারপর কোনো রকম টুপি নিয়ে পালালো রাত। রাহা কোমরে হাত রেখে বলল, কি ব্যাপার, এখনো তো আজানই হলো না, ভাই এভাবে তাড়াহুড়ো করে চললো কেন? নাজরাত চুপ করে থাকলে রাহা দুষ্টু হেসে বলল, তা ভাবিমণি, তোমরা কি দুজনে মিলে কি করছিলে বলো তো? এভাবে ভর দুপুরে দরজা খুলে? নাজরাত লজ্জা পেয়ে বলল, ননদিনী ভাবিমণি, তুমি চুপ করবে? কি সব লাগামহীন কথাবার্তা বলছো? রাহা নাজরাতের দুই কাঁধে দুই হাত ভর করে রেখে ভ্রু নাচিয়ে বলল, তাহলে বলো, তোমাদের মাঝে সবকিছু ঠিক হয়েছে কিনা? আমি শুনে প্রাণ জুড়াই। তোমাকে বলেছিলাম না সারপ্রাইজ আছে, এইটাই তার সারপ্রাইজ, বুঝলে কিছু? রাহা খুশি হয়ে বলল, উফ, আমি যে কি খুশি হয়েছি না, তোমাকে বলেই বোঝাতে পারবো না। এর জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করবো ইনশাল্লাহ। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে রাহা আর রূপক চলে যায় তাদের বাসায়। রাত আর নাজরাত তাদের এগিয়ে দিয়ে গার্ডেনের একটি গাছের নিচের বেঞ্চে বসে। তখন রাত ইতস্তত বোধ করে বলে, রূপকথার ব্যাপারে তোমাকে কিছু জানানোর আছে। ভীষণ চমকায় নাজরাত। এই রূপকথা নামক মেয়েটিকে সে কখনো শত্রু ভাবে না, তবুও মেয়েটার কারণেই তো যত জটিলতা সৃষ্টি হয়েছে। আবার নতুন করে কি বলতে চাইছে রাত? টেনশনে পড়ে যায় নাজরাত। বড় বড় নেত্রজোড়া মিলিয়ে মায়াবী চোখে চেয়ে থাকে রাতের দিকে। তার এমন চাউনিতে রাত অস্বস্তিতে পড়ে, যা দেখে নাজরাত মুখ নত করল। হাসি নেই মুখে, তবে একটু স্মিত ভাব, চোখের দৃষ্টি কাচের মতো ভাবলেশীন, মুখ সাদা। রাত স্বগতোক্তির মতো বলতে শুরু করে, আমি ওর শাস্তির ব্যবস্থা করে এসেছি। এ কথা শুনে নাজরাত দ্রুত মাথা তুলে তাকায় রাতের দিকে, থমথমে মুখ করে চেয়ে বলে, শাস্তি? কেমন শাস্তি? পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে আটক করে রেখেছে। নাজরাত খানিকক্ষণ সময় নিয়ে বলে, তাহলে তো আপনাকেও জেলে থাকা উচিত। রাত চাপা রাগের গনগনে গলায় বলল, আমি জেলে? কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? এমনটা বলতে পারলে তুমি? আপনিও তো সমান অপরাধী ছিলেন। শুনেছি মেয়েটাকে প্রথমে আপনিই নক করেছিলেন, যদিও অন্য কেউ ভেবে করেছেন, তবুও শুরুটা তো আপনি করেছিলেন। তাকে অস্বীকার করতে পারবেন? রাতের মেজাজটা কিছুটা চড়া হলো, মুখে রক্তচ্ছ্বাস ভাব ফুটিয়ে হঠাৎ জ্বলে উঠে বলল, মেয়েটা একটা চরিত্রহীন, ছেলেদের বরাবরই ধোকা দিয়ে টাকা পয়সা হাতিয়ে সেই টাকায় নষ্টামি করে বেড়ায়। তার সাথে আমার তুলনা করলে তুমি? চোখে মুখে রাগে অপমানে অস্বাভাবিক জল করতে লাগলো রাদের। আবারও নাজরাতের দিকে তেজি চোখে চেয়ে বলল, আমি তো প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে সে কি লেখিকার রূপকথা কিনা, তখন মিথ্যে বলল কেন? কেন দিনের পর দিন আমার সাথে নাটক করে গেল? লেখিকা রূপকথা সেজে বসেছিল কেন? ও যা চেয়েছে তাই দিয়েছে আমি। এগুলো আমার অপরাধ ছিল? তাকে বিশ্বাস করা আমার অপরাধ ছিল? রাধের প্রত্যেকটা উচ্চ বাক্যে কেঁপে কেঁপে উঠে নাজরাত। রাধের কথার প্রত্যুত্তর করার সাহস পায় না, আর প্রত্যুত্তর করবেই বা কি? রাত তো ভুল কিছু বলছে না। নাজরাত তো ওই মেয়েটার নামে এত কথা জানতো না, জানলে নিশ্চয়ই ওর হয় কিছু বলতো না। বিষণ্ণ গলায় নাজরাত কিছু বলতে যাবে, তার আগে রাত উঠে দাঁড়ায়। নাজরাত শশব্যস্তে বলল, আমাকে মাফ করুন। রাত তার দিকে স্থির দৃষ্টিতে একটু চেয়ে থেকে মৃদু কঠিন সুরে বলল, আমাকে একটু একা থাকতে দাও। নাজরাত নতচক্ষু নিয়ে অকপটে গভীর গলায় বলল, আমার জ্ঞানের পরিধি খুবই নগণ্য, তাই আমার কথায় আপনি কষ্ট পেলে আমি সইতে পারবো না। তারপর ধীর পায়ে ঘরে চলে যায় নাজরাত। অত্যন্ত বিতৃষ্ণার সঙ্গে রাত মুখশ্রী থেকে বসে থাকে বেঞ্চে। বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে শুভ্র নীলাভ আকাশের দিকে তাকিয়ে থাকে। সপ্তাহখানেক পার হলো। রাহা রূপককে অভিযোগের গলায় বলল, তুমি এখন আর আমাকে ওই ভাষাটা বলো না কেন? রূপক কৌতুকে প্রশ্ন করে, কোন ভাষার কথা বলছো বলো তো? ওই যে ইটালিয়ান ভাষা। রূপক প্রাণ ভরে হাসে, ক্ষীণ স্বরে বলে, তোমার হাতটা বাড়াও দেখি।
রাহা ভ্রুকুটি করে বসে থাকলে রূপক নিজেই তার বাম হাতটা টেনে নিয়ে এলো। রাহা নির্বিকার মুখে চেয়ে থাকে চুপটি করে। দেখা যাক কী করে রূপক। পরন্ত বিকেলে রাজধানীর বাহিরে নদীর পাশ ঘেঁষে সবুজ ঘাসের প্রকৃতিতে বেড়াতে বের হয় রূপক তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে। মানুষের কোলাহলবিহীন নির্জন নিহারিকা এই স্থানটি ভীষণ প্রিয় রূপকের। যখন খুব বেশি মন খারাপ হতো, আবার খুব বেশি আনন্দ হতো, তখনই এখানে এসে একাকী সময় অতিবাহিত করত রূপক। সবুজ ঘাস মুড়িয়ে ব্রেসলেট বানিয়ে রাহার হাতে পরিয়ে দেয় রূপক। ফর্সা গোলগাল হাতে বেশ বানিয়েছে সবুজ ঘাসের ব্রেসলেটটা। রাহা মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রইলে তাকে অবাক করে দিয়ে রূপক তার হাতে কিসি করে দেয়, যার ফলে লজ্জায় বরফের মতো জমে যায় রাহা। লাজুক হেসে নদীর টলমলে পানির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। পাশে তাকালেই যেন দম বন্ধ হয়ে যাবে এমন অনুভূতিটা ঘিরে ধরে তাকে। এর মধ্যে আবার রূপক তার কোলে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ল। রাহার হাত দুটো নিয়ে খেলা করতে করতে বলল, ভালোবাসি ডিয়ার। তোরে রাহা বলে। আম অলসো ডিয়ার। রাত ইদানিং বড্ড বেশি ব্যস্ত সময় পার করছে। অফিসে যেমন কাজ তেমনি বাসায় ফিরেও ল্যাপটপের সামনে নিয়ে বসে থাকে। এতে প্রচুর বিরক্ত নাজরাত। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, আবার হাঁটাহাঁটি করে কাহিল হয়ে পড়ে ঘুমিয়ে থাকে। এমনি করে সময় অতিবাহিত হচ্ছে তার। আজকে দূর আকাশের চাঁদটা তুলনায় অনেকটা বড় এবং গোলাকার আকৃতি। হয়তো পূর্ণিমা রাত সম্পর্কে অবগত নয় নাজরাত, তাই অত কিছু না ভেবে অনিমেষ চাহনিতে চেয়ে থাকে চাঁদের দিকে। কি অদ্ভুত সুন্দর লাগছে চাঁদটা। ইচ্ছে করছে একটা গজল গাইতে। কতদিন হলো নাজরাত গজল গায় না, হয়তো ভুলে বসেছে, তাই মুহূর্তটার সাথে মিলিয়ে গাইল, তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। নাজরাতের মনটা বিষণ্ণতার চাদর ছেড়ে একটু ফুরফুরে হলো। খুলে যাওয়া চুলগুলো হাত খোপা করে ব্যালকনি থেকে রুমে এসে দেখল তখনও রাত ল্যাপটপ মুখে নিয়ে বসে আছে। নাজরাত বিরক্ত হয়ে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। রাত বিস্ময় নিয়ে তাকালে তাকে অবাক করে দিয়ে তার কোলে বসে পড়ল নাজরাত। রাত মুখে বিরক্তিকর ছাপ ফুটিয়ে বলল, আমার অনেক কাজ আছে, প্লিজ কাজগুলো করতে দাও। একটা কবিতা শুনবে? কি কবিতা? বিষাদ ছুঁয়েছে মনে, তাই তো মুখশ্রী জুড়ে কেমন পাংশুটে ভাব। রাত মুচকি হেসে বলল, এতটুকুই? নাজরাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার মাথায় কবিতা আসে না, কি করব? এই কথা শুনে হেসে ফেলল রাত। রাতের ভুবন ভোলানো হাসি মনোমুগ্ধ হয়ে চেয়ে থাকে নাজরাত, যা লক্ষ্য করে রাত ভ্রুজোড়া নাড়িয়ে জিজ্ঞাসা করে, কি দেখছো অমন করে? দেখছি আমার নিরামিষ মার্কা বরটা হাসলে কত কিউট লাগে। তোমার বর মোটেও নিরামিষ মার্কা নয়, বরং আমিষ বলতে পারো। তাই না? এবার তুমি শুয়ে যাও আর আমাকে কাজ করতে দাও প্লিজ। নাজরাত প্রশ্নার্থ চোখে চেয়ে বলে, ওই দিনের জন্য আপনি কি এখনও রেগে আছেন আমার উপরে? রাত আচমকা নাজরাতকে তার বক্ষপটে টেনে নিল। খুবই উষ্ণ, খুবই আন্তরিকভাবে আদর করল। তারপর আলতোভাবে দুগালে দুটো করতল চেপে ধরে মুখখানা তুলে খুব বিবিষ্টভাবে চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এক এক সময় এক এক রকম কথা শুনিয়েছিলাম, ঘরে বউ রেখে অন্য নারীতে আসক্ত ছিলাম, তবু বিন্দুমাত্র ঘৃণা তোমার চোখে আমার জন্য দেখতে পাইনি। সেখানে তোমার একটা কথা কি করে মনে গেঁথে রাখে বলো? তাছাড়া তোমার মায়ার শরীর, তাই তো নারী হয়ে আরেকটা নারীর হয়ে কথা বলেছ। এখানে অন্য আর কিছু নেই। তখন তোমার আকস্মিক কথাটা আমার মস্তিষ্ক নিতে পারেনি, তাই হয়তো রেগে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো পরে নিজেকে সামলে নিয়েছে, বুঝিয়েছে। তাহলে আমার সাথে আগের মতো কথা বলেন না কেন? অফিস থেকে এসে ল্যাপটপ নিয়ে বসে থাকেন। রাত শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আচ্ছা, এই জন্য তুমি ভেবে নিয়েছ যে আমি তোমার সাথে রেগে আছি? বোকামে। আজকাল অফিসে ভীষণ চাপ, বুঝলে? এই তো গতকাল অডিট ছিল, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সব দায় আমাকেই বহন করতে হবে। আপনি না বস? শুনেছি অফিসের বসদের তেমন কাজ থাকে না, তবে আপনারা তো কাজ কেন শুনি? সেগুলো নাটক সিনেমা দেখা যায়, বাস্তবিক অর্থে সবার চেয়ে বেশি দায়িত্ব থাকে বসদের। আচ্ছা বাদ দাও, রাত বেড়ে যাচ্ছে, তুমি শুয়ে পড়ো। নাজরাত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বসে রইল। তখন রাত অনুচ্চ স্বরে বলল, কি ঘুম পাড়িয়ে দিতে হবে? নাজরাত দুষ্টু হেসে ওপর নিচ মাথা নাড়ে।
তখন রাত করুণ চোখে চেয়ে বলে, তাহলে আমার কাজগুলো কে করবে? আমি কি জানি, আপনি এখন আমার সাথে ঘুমাবেন ব্যাস। অগত্যা রাতকে নাজরাতের সাথে শুয়ে যেতে হলো, না হয় বিনা মেঘে বজ্রপাতের আশঙ্কা আছে। রূপকের ছুটির মেয়াদ ফুরিয়ে এসেছে। সাজ্জাদ হোসেনকে কত করে বুঝিয়ে বলল তার কাছে বিদেশে চলে যেতে, কিন্তু তিনি যেতেই নারাজ। তিনি বলেন, দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাছাড়া আমার মেয়েকে এখানে একা রেখে আমি যাই কি করে? মেয়েটা যে বড্ড একা হয়ে পড়বে। মাঝে মাঝে মন খারাপ হলে তো আমার কাছে এসে নিঃশ্বাস ফেলতে পারে। রূপক বোনের কথা ভেবে আর জোর করল না। ভেবেছিল বাবা রাজি হলেই রাহাকেও তার কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু এখন তো বাবাকে একা রেখে রাহাকে নিয়ে যেতে পারে না। আজকে রূপক আর রাহা আসবে বলে মনি আর নাজরাত মিলে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। সাজেদা চৌধুরী রাতকে বলে সমস্ত বাজার সদাই আনিয়েছেন। রাত ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে, তখন নাজরাত তার জন্য কফি নিয়ে আসে। রাত পত্রিকা রেখে নাজরাতকে পাশে বসিয়ে বলল, লাইব্রেরির রুমেই তোমার একটা ডায়েরি আছে না? নাজরাত আকস্মিক বিচলিত জিজ্ঞাসা করে, হ্যাঁ, ওটা কি করেছেন আপনি? আরে আমি জাস্ট একটু। নাজরাত নির্বিকার মুখে বলল, জাস্ট একটু কি? আরে বলতে তো দিবে। নাজরাত করুণ চোখে চেয়ে থাকলে রাত বোকা হেসে বলল, একটা পেজের কিছু অংশ ছিঁড়ে নিয়েছে, বিশ্বাস করো অল্পই নিয়েছে। কি? আমার এমন গুরুত্বপূর্ণ একটা ডায়েরি আমাকে না বলে ছিঁড়তে পারলেন আপনি? আরো শোনো। নাজরাত উঠে দৌড়ে যেতে নিলে সিঁড়ির কোনায় লেগে খুব ব্যথা পেল। আর্তনাদ করে বসে পড়লে রাত দ্রুত এসে বলল, কি হচ্ছে তোমার? নাজরাত কাঁদো কাঁদো মুখশ্রী করে বলল, কথা বলবেন না আপনি আমার সাথে। আপনি আমাকে জিজ্ঞাসা না করে এমনটা করতে পারলেন? আমার কত জরুরি লেখা আছে ওটাতে, আপনি জানেন নাকি? আর আমি একটা ফ্রেশ পাতা ছিঁড়েছি, লেখা ছিল না ওটাতে। তবুও কেন ছিড়বেন আপনি? রাত কাতর স্বরে বলল, ল্যাপটপ নিয়ে ডিভানে বসে কাজ করতে গিয়ে দেখি ওখানে টিকটাকে করে রেখেছে। হাতের কাছে আর কিছু না পেয়ে তোমার ডায়েরি দেখতে পেয়ে পেজের পাতা ছিঁড়ে ওটা পরিষ্কার করেছে। আমি কি ভুল করেছি বলো? সাজেদা চৌধুরী আর মনি চলে আসে এর মধ্যে। নাজরাতকে ওভাবে ফ্লোরে বসে থাকতে দেখে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৌমা? নাজরাত কাঁদো কাঁদো মুখে বলল, ব্যথা পেয়েছি মা, এর সব দোষ আপনার ছেলের। রাত অবুঝের মতো বলল, আমার? আমি কি করলাম? তুই নিচে তো দৌড়তে গিয়ে ব্যথা পেলে। আপনি যদি আমার ডায়েরি পেজ না ছিঁড়তেন তবে কি আমাকে দৌড়াতে হতো? নিশ্চয়ই না। তবে কার দোষ বলেন? সাজেদা চৌধুরী বললেন, রাত যেহেতু দোষীই তো রাত। বৌমাকে সোফায় বসিয়ে দেখ কোথায় ব্যথা পেল, লাগলে বরফ কিউব লাগিয়ে দে। সাজেদা চৌধুরী চলে গেলে রাত বলল, চলুন ম্যাডাম। নাজরাত গলা খাটো করে বলল, আমি হেঁটে যেতে পারবো নাকি? পায়ে ব্যথা পেয়েছি কি না? রাত বিগলিত হয়ে হেসে বলল, কোলে ওঠার ধান্দামি, তাই না? নাজরাত বালিকার মতো সরল অকপটে গলায় বলল, বুঝতেই যখন পারছেন তখন দাঁড়িয়ে আছেন কেন? তুলুন আমাকে। রাত হেসে নাজরাতকে কোলে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছো। থাক, আমাকে দেখতে হবে না। কেন? পায়ে ব্যথা পেয়েছে কি না আমার পা ছুতে হবে না। আপনি বরফের কিউব নিয়ে আসুন, আমি লাগিয়ে নেব। রাত কথা শুনল না, জোর করে পা টেনে দেখতে লাগলো। তখন নাজরাত চিন্তিত মুখে বলল, আপনি কি ডায়েরি খুলে দেখেছিলেন? রাত তার দিকে তাকালে নাজরাত আমতা আমতা করে বলল, না মানে ভালো করে খেয়াল করেছিলেন তো? ওই পাতায় লেখা ছিল না তো? রাত ছোট্ট করে জবাব দেয়, না। রূপক আর রাহা আসলে সবাই একসাথে লাঞ্চ করতে আসে। তখন রাহা ফিসফিস করে নাজরাতকে বলে, ভাবি মনি, তুমি কবে ভাইয়াকে বলবে যে তুমি সেই লেখিকা রূপকথা? তুমি তোমার পরিকল্পনা মাফিক বলবে বলে আমি কিছুই বলছি না ভাইয়াকে, কিন্তু না বলে থাকতেও পারছি না। কেমন যেন পেটের মধ্যে কথাগুলো ঠিক হজম হচ্ছে না, জানো? নাজরাত ক্ষীণ একটু হেসে বলল, আর একটু সবুর কর ননদিনী ভাবিমণি, ধৈর্যের ফল মিষ্টি হয়, বুঝলি? রাহা মুখে কান্নার ভাব ফুটিয়ে তুলে বলে, আর কতদিন? হঠাৎ তাকে রাত খেয়াল করে ভ্রুকুচকে বলল, তোর আবার কি হয়েছে? মুখ চোখ এরকম করছিস কেন? রাতের সাথে সাথে রূপক সহ সবাই তাকায় তার দিকে। সবার এমন প্রশ্নোত্তর চাহনিতে বিষম খেয়ে গেল রাহা। নাজরাত পানি এগিয়ে দিয়ে বলল, এ কথা শুনে রাহা মুখ চোখে বিহব্বল ভাব ফুটিয়ে তুলে বলল, কিসের মধ্যে কি?
নাজরাত ইনিয়ে বিনিয়ে বোঝায় বেশি কথা আর না বলতে। মাসখানেক পর নাজরাত অসুস্থ হয়ে হঠাৎ পড়ে। রাহা কল করে ইমিডিয়েটলি রাতকে বাড়িতে আসতে বলে। রাত অস্থির হয়ে পড়ে, বলে ডাক্তার সাথে নিয়ে আসবে কিনা, অ্যাম্বুলেন্সে কল করবে কিনা। রাহা কেন বসে আছে, সে কেন ডাক্তারকে কল করছে না। সূর্যাস্তের পর নাজরাত বিষণ্ণ মনে গার্ডেনে হাঁটাহাঁটি করে। 3 দিন হলো রূপক ইতালি চলে গেছে, এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। আদৌ ঠিকমতো পৌঁছেছে কিনা আল্লাহ তাআলা জানেন। রাহা কান্নায় ভেঙে পড়লে তাকে রাতের বাসায় নিয়ে আসে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না মেয়েটা, তার মতো সবাই খুব দুশ্চিন্তায় আছে। নাজরাত জায়নামাজে বসে বসে আল্লাহ তাআলাকে বলে চোখের পানি ফেলে। শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না তার। কিছুদিন আগে কলেজে গিয়ে সে কী কাণ্ড, স্যার যখন ক্লাস নিচ্ছেন তখন হঠাৎ মাথা কেমন লাগতে শুরু হলো। মনে হলো আশেপাশে সব কিছু যেন ঘুরছে। কিছুক্ষণ পর সহ্য করতে না পেরে দৌড়ে বাথরুমে ঢুকে মাথায় চোখে মুখে পানির ঝাপটা দিতে নিলে গল গল করে বমি করে ভাসিয়ে দেয়। তারপর কোনো রকম ক্লাসরুমে ফিরে আসলে শোভা বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ দৌড়ে গেলি কোথায় বুঝতে পারলাম না, কি হয়েছে তোর? শরীর খারাপ করেছে? ডাক্তার দেখাবি নাকি ভাইয়াকে খবর দিব? নাজরাত ধীর কণ্ঠে বলে, না, কিছু করতে হবে না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সেদিন শোভা একা ছাড়া সাহস পায়নি নাজরাতকে, তাই মেয়েটা কষ্ট করে নাজরাতকে বাসায় পৌঁছে দিয়ে যায়। সাজেদা চৌধুরী শুনে তখনই ডাক্তার দেখাতে চাইলে নাজরাত বলে সে এখন সুস্থ আছে, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। তবে নাজরাতের বান্ধবী প্রথমবার এসেছে, তাকে খালি মুখে যেতে দেয়নি সাজেদা চৌধুরী। ওই দিনটা অনেক বলে কই রেখে দেয় শোভাকে। শাশুড়ি মায়ের প্রতি নাজরাতের শ্রদ্ধা বেড়ে যায় দ্বিগুণ। পুরো বিকাল থেকে সকাল পর্যন্ত 2 বান্ধবী গল্প করে কাটিয়েছে। রাতও সেদিন বাধা দেয়নি, একাই থেকেছে নিজের ঘরে। একমাত্র ভাইয়ের চিন্তায় বারবার দীর্ঘশ্বাস ফেলে নাজরাত। ঘরের ভেতরেও কেমন দম বন্ধকর পরিস্থিতি লাগে। মনে নানা রকম খারাপ দুশ্চিন্তা ঘুরপাক খায়। কিছুতেই শান্তি পাচ্ছে না নাজরাত। সব কিছু কেমন অসহনীয় লাগছে। ভাইয়ের কথা মনে হতেই বড় বড় দুখানি চোখ টসটসে জলে ভরে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে এলে মাথা ঘুরিয়ে পড়ে যায় নাজরাত। প্রায় 10-15 মিনিট এইভাবেই পড়ে থাকে। পরে মালি দেখতে পেয়ে দৌড়ে খবর দেয় সাজেদা চৌধুরীকে। খবর পেয়ে সাজেদা চৌধুরী, রাহা এবং মনি সবাই দৌড়ে আসে। গার্ডেনে গাছের মাঝে মাঝে পাকা রাস্তায় পড়ে কপাল কেটে গেছে। ক্ষত বেশি গভীর না হওয়ায় রক্ত গড়িয়ে পড়ছে না। সবাই মিলে ধরাধরি করে ঘরে এনে সোফায় শুইয়ে দিলে মনি দ্রুত গিয়ে বালতি ভরে পানি নিয়ে আসে। মাথায় দিতে দিতে আল্লাহ তাআলার রহমতে জ্ঞান ফেরে। সাজেদা চৌধুরী একজন গাইনোকোলজিস্টকে কল করে বাসায় নিয়ে আসেন। ভদ্রমহিলা নাজরাতকে কিছুক্ষণ পরীক্ষা করে বললেন, পেশেন্ট যে প্রেগনেন্ট আপনাদের জানায়নি? এ কথা শুনে দুঃখের মাঝেও আনন্দে উদ্বেলিত হয়ে পড়ল সকলে। সাজেদা চৌধুরীর চোখে পানি টলমল করছে, আবেগে আপ্লুত হয়ে পড়েন। নাজরাত চোখ বন্ধ করে শুয়ে আছে। ভাইয়ের দুশ্চিন্তায় কোনো কিছুই ভালো লাগছে না তার। সে গতকালই জানতে পারে যে সে মা হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে কাউকে জানানোর আগ্রহ জাগেনি তার মধ্যে, তাই কাউকেই কিছু বলেনি, এবং কি রাতকেও না। রাহা খুব কেঁদেছে, চোখের কোল ভারী, মুখখানা থমথমে, তবু একটু রক্তাভ উজ্জ্বলতা দেখা যায় তার মুখশ্রীতে। নাজরাতের মাথার কাছে নিয়ে বসে ভাঙা গলায় বলে, এত বড় খবরটি চেপে রেখেছো কেন গো? খবরটা শুনে কিছুটা হলেও তো আনন্দ পেতাম। নাজরাত চোখ মেলে তাকায়, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। ডাক্তার কানা স্থানে মেডিসিন লাগিয়ে দিয়ে বললেন, মিসেস চৌধুরী, আপনি যথেষ্ট বুঝদার, তাই আশা করি ভবিষ্যতে এরকম অনিয়ম করবেন না, সাবধানতা অবলম্বন করবেন। এই সময়ে খাবারের অনিয়ম একদম ভালো হবে না। আপনি খাবার গ্রহণ করলে তবে ভ্রূণ বেড়ে উঠবে, কথাটা খেয়াল রাখবেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত সেবন করবেন। তারপর 1 মাস পর চেক আপ করাবেন। যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় তবে এর আগেই আমার সাথে যোগাযোগ করবেন। এমন হওয়ার কারণ কি ছিল ম্যাডাম? ডাক্তার আশ্বস্ত করে বললেন, এই সময় একটু একটু মাথা ঘুরবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু উনি নিয়মিত খাবার না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, যার ফলে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সাজেদা চৌধুরী নিস্তেজ গলায় বললেন, একটা দুঃখের সময় পার করেছি আমরা, তাই কারোরই মন ভালো না, সেই জন্যই খাবারের অনীহা হয়ে গেছে। এরপর আর হবে না, আমি নিজে খেয়াল রাখবো বৌমার।
ডাক্তার চলে গেলে সাজেদা চৌধুরী নাজরাতের কাছাকাছি বসে মাথায় হাত বুলিয়ে আদর করেন। নাজরাত তার হাতটা ধরে কেঁদে ওঠে। তাদের সাথে সাথে মনিও কাঁদে। সবাইকে বোঝায় আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবেন, ক্ষণিকের জন্য পরীক্ষা নিচ্ছেন মাত্র। সবাই যখন নিস্তব্ধ ঘরে নিস্তেজ হয়ে বসে থাকে তখন নাজরাতের ফোনে কল আসে। মনি ফোনটা এগিয়ে দিলে নাজরাত ফোনের স্ক্রিনে বিদেশি নাম্বার দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠে বসে। কল রিসিভ করে কাঁপা কাঁপা গলায় সালাম দিলে অপর পাশ থেকে সালামের জবাব শুনে প্রাণটা জুড়িয়ে যায় নাজরাতের। ভাঙা গলায় কেঁদে উঠে বলে, ভাইয়া তুমি ঠিক আছো তো? এত সময় লাগে কেন কল করতে?